জনরোষের জেরে মৃত্যু হয় উৎপল বিশ্বাসের। আপনারা শুনলেন, যার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল শিশু অপহরণের। কিন্তু কোন মানসিক বিকৃতির কারণে সে এই ঘটনা ঘটাতে পারে, কি বলছেন চিকিৎসক সব্যসাচী মিত্র, দেখুন। শিশুরা এতটাই হেল্পলেস থাকে যে আত্মরক্ষা যে করবে সেই সামর্থ্যটা অনেকেরই বাচ্চাদের থাকে না বড়দের এগেনস্টে। সুতরাং এরাই সফট টার্গেট হয়। প্রিডেটার্স যারা ন্যাক্কারজনক ঘটনা করতে চায় তারা কিন্তু সফট টার্গেট দিয়েই বেছে নেয়। তাদের মধ্যে আছে ছোট ছোট বাচ্চা কিংবা অতি বৃদ্ধ বৃদ্ধাদের দল। এবার ভাবতে হবে যে সমাজে এই অ্যাগ্রেশনটা কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে বড্ড অন দ্য রাইজ। খুব স্যাড এবং পুরো সমাজটা খুব হিংস্র হয়ে গেছে। কোথায় যে এটা থামবে, আর্থ সামাজিক অবস্থাটা কতটা পরিবর্তন আমাদের দরকার, এইগুলো কিন্তু আমাদের ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে। এবং সমাজকে, পলিটিশিয়ানসদের, প্রত্যেকটা সাধারণ মানুষকে হাতে হাত ধরে কিন্তু এই সমাজের পরিবর্তনের দিকে না গেলে আমরা এরকম খবর আনফরচুনেটলি আরো পেতে থাকবো। স্বর্ণাভ বিশ্বাস 8 বছরের এই বালক, সে গতকালকেই এই যে বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল দুপুরবেলা একদম পাড়ার মধ্যে, এবং তার পরবর্তীকালে যে মর্মান্তিক যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে পরিবারের সদস্যরা তাই খুঁজে পাচ্ছিল না। বেশ কিছুটা সময় হয়ে গেল এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিল তখন কিন্তু এই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় এবং পুলিশ তখন আসে এবং সেটা পুলিশ জানাচ্ছে রাত্রিবেলা খোঁজাখুঁজি করে। আপনার ছেলে কালকে দুপুরবেলা একবারে বাড়ি থেকে বেরিয়েছিল মানে খেলার জন্য পাড়ার মধ্যে। আমি বাড়ি ছিলাম না, ওর মা ছিল। ও সকল বেশি অর্ধেক টাইমে বাড়ির বাইরেই থাকে, যেদিন স্কুল থাকে না দুপুর টাইম ঘুমাই। উৎপল এদের সঙ্গে মানে এর প্রতি মানে কি হয়েছিল, মানে এর সঙ্গে কোনো আমার সাথে ঝুট ঝামেলা নেই। আমি ছোটবেলা থেকে একসাথে আমি বড় হয়েছি ওর সাথে, কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই ওর সাথে আমার। সন্দেহ কেন আপনাদের ওর প্রতি হলো? আমি কিন্তু ওকে কিন্তু এখনো পর্যন্ত আমি দেখিনি, যেহেতু আমি এখনো সন্দেহ করিনি এখনো। ঠিক আছে, আমার সন্দেহ আমার ছিল না আর কি। সন্দেহ যদি আমি থাকতো আমি তো ডাইরেক্ট আমি ওর বাড়িতে যেতাম। আমি যখন ওর বাড়ির কাছে পাওয়া গেল, কিছু জনের মুখ থেকে আমি শুনলাম যে নাকি ওর বউ বলেছে যে আমরাই করেছি এই কাজ, তখনই আমার সন্দেহটা হলো। বাড়ির কাজ কার, আমার যদি সন্দেহ হতো তো আমাদের গ্রামের লোক টোটালি যেত, ছেলেটাকে সারা রাত বের করতে পারতাম না। জিজ্ঞেস করতে খারাপ লাগছে একেবারে। কি অবস্থায় দেখলেন পুকুরের মধ্যে? মানে আমি যতটুকু দেখেছি, আমার ছেলের হালকা হালকা মুখ দেখেছি, আমাকে দেখতে দিল না, ওখান থেকে আমাকে নিয়ে চলে আসলো। ত্রিপল দেওয়া ছিল, তখন মাথা অত ছিল না, উপরের দিকে আশা করছি ত্রিপল দেওয়া ছিল, মাথাটা বাইরের দিকে বার হয়েছিল। হ্যাঁ, যা দেখেছি টোটাল আমি বাড়িতেই দেখেছি। স্বর্ণাপুর এই বাড়ি, এবং বাড়ি থেকে বেরিয়ে যদি দেখি যে পাশে একটা জায়গায় যেখানে উৎপল বিশ্বাস সেদিকে সন্দেহ, এবং তার বাবা বলছেন যে তার কিন্তু কোনো রকমভাবে উৎপলের প্রতি সন্দেহ ছিল না, এবং সেই উৎপলের যে উৎপলের টোটো এটি, এবং সেটাকে একেবারে ভেঙে ভাঙচুর করা হয়েছে। সেখানে কিন্তু সেটা জলের মধ্যে পড়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি। স্বর্ণাপুর ঠিক বাড়ি যে জায়গায়, সেই বাড়ি থেকে বাড়ির পিছন দিকটা এবং পিছন দিকে এই যে জায়গা রয়েছে সেখান থেকে আজকে দেহ উদ্ধার হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত হিসেবে যাকে স্থানীয়রা এবং উত্তেজিত জনতা চিহ্নিত করে তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে রেফ্রিজারেটর সেটা একবারে ভেঙে ফেলে দেওয়া হয়েছে, ইট উড়ে এসছে, এবং এখান থেকেই দুজনকে, উৎপলকে তার স্ত্রীকে একেবারে টেনে নিয়ে গিয়ে তাদেরকে পিটিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে। ঘরের সমস্ত সরঞ্জাম দেখতে পাওয়া যাচ্ছে। উত্তেজিত জনতা তারা এগিয়ে এসে এই উৎপলের দিকে সন্দেহের তীর তাদের ছিল বলে তারা জানায়, এবং তার পরবর্তীকালে কিন্তু এখানে ভাঙচুর চালানো হয়েছে। ভোর বেলার দিকে তার দেহ পাওয়া যায়। পিছন দিকে সেই পুকুর যেখানে পুলিশ ক্যাম্প করে রয়েছে এবং জায়গাটি সম্পূর্ণভাবে ঘেরা অবস্থায় রয়েছে। সে সিসি ক্যামেরা দিয়ে জায়গাটাকে একেবারে ইনস্টল করা হয়েছে, অর্থাৎ এখানে পুলিশ ক্যাম্প বসিয়ে যে নজরদারি চালানোর জন্য ক্যাম্প করে এই পিওতে একবারে চারপাশে কী হচ্ছে
সেই বিষয় দেখার জন্য আজকেই এই ক্যামেরাগুলিকে ইনস্টল করে লাগানো হয়েছে। এই হচ্ছে সেই ডোবা, এবং যেখানে দেখতে পাচ্ছি যে স্বর্ণাভর জুতো পরে রয়েছে এবং জায়গাটা সম্পূর্ণভাবে এখানে ঘিরে রাখা হয়েছে। এবং কিছুক্ষণ আগে দেখালাম পুলিশের এখানে পিকেট বসানো হয়েছে এবং পাশাপাশি সিসি ক্যামেরা, এরকম সিসি ক্যামেরা যেটা হচ্ছে পিওকে একেবারে সেটাকে দেখা যাচ্ছে, সেই রকমভাবে সিসি ক্যামেরা এখানে ইনস্টল করে তড়িঘড়ি পুলিশের তরফ থেকে লাগানো হয়েছে। আজকে সকালবেলা এই দেহ উদ্ধারের পরবর্তীকালে এলাকায় রণক্ষেত্রের চেহারা নেয়, অগ্নিসংযোগের ঘটনা ঘটে, ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ দেখছেন যে এই বিষয়টি হলো কিভাবে, অর্থাৎ এই উৎপলের প্রতি সন্দেহটা গেল কিভাবে বা তার স্ত্রীর প্রতি সন্দেহটা গেল কিভাবে, সেই বিষয়টা খতিয়ে দেখছেন। দেবীপক্ষ শুরুর আগে আরও 2টি রুটে চালু হয়ে গেল এসি লোকাল। মেন লাইনে শিয়ালদা রানাঘাট এসি লোকাল পরিষেবা শুরু হয়েছে আগেই, আর এবার বনগাঁ শাখাও পেল নিজস্ব এসি লোকাল। নতুন রুট শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট এবং শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকালও চালু হলো শুক্রবার থেকে। ভাদ্রের ভ্যাপসা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুল কুল জার্নি, তাও কিনা আবার বনগাঁ শাখায়। যে লাইনে ট্রেন সফর মানেই দুর্বিষহ ভিড়ের চাপ ঠেলে যাতায়াত, সেখানেই এবার রেল পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দেবীপক্ষ শুরুর আগেই আরো 2টি রুটে চালু হয়ে গেল এসি লোকাল। এবার শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত পৌঁছানো যাবে এসি লোকালে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত মিলবে এসি লোকাল পরিষেবা। এবার বনগাঁ শাখা পাচ্ছে নিজস্ব লোকাল এসি ট্রেন। আজকেই শুরু হয়েছে যাত্রা রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদা। প্রথম যাত্রায় সওয়ার হয়েছেন অনেক মানুষ, তারা রয়েছেন তাদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এটা তো খুব ভালোই লাগছে, এই গরমের মধ্যে এই এসি ট্রেনে যাওয়াতে খুবই ভালো লাগছে। বেটার রিল্যাক্সেবল জার্নি। বনগাঁ লোকালে তো এটা ভাবাই যায় না যে কোনোদিন এসি ট্রেন চালু হবে। বনগাঁ শাখার ক্ষেত্রে সকাল 7:11 রানাঘাট থেকে এসি লোকাল ছাড়বে। এরপর সকাল 7:52 সেটি পৌঁছবে বনগাঁ স্টেশনে, আর তারপর 9:37 ট্রেনটি পৌঁছবে শিয়ালদা স্টেশনে। আবার সন্ধে 6:14 শিয়ালদা থেকে ছেড়ে এসি লোকাল রাত 8:04 বনগাঁ এবং তারপর 8:41 রানাঘাটে পৌঁছবে। এই ধরনের ট্রেন থাকলে আমরা মানে বাচ্চা নিয়ে যখন যাই বাইরে তখন মানে কমফোর্টেবল হয়, বেশ আরামে যাওয়া যায়। লোকাল ট্রেনগুলোতে এতটাই ভিড় হয়, অনেক সময় সিটও পাওয়া যায় না, ঠিকমতো বসে যাওয়া যায় না। এটা সুবিধা, মানে এটা সাধারণ মানুষের পক্ষেও সুবিধা অনেকটাই। শিয়ালদা কৃষ্ণনগর রুটেও এসি লোকাল পরিষেবা চালু হয়েছে এদিন। সকাল 9:48 শিয়ালদা থেকে এসি লোকাল ছাড়বে। কৃষ্ণনগরে পৌঁছবে বেলা 12:07। অন্যদিকে দুপুর 1:30 কৃষ্ণনগর থেকে এসি লোকালটি ছেড়ে দুপুর 3:40 এসে পৌঁছবে শিয়ালদায়। रानाघाट से बनगांव, बनगांव से सियालदा जो है उसका बहुत ही अच्छा रिस्पॉन्स आया है। फीडबैक हमें मिला है कि लोगों ने उसको एक्सेप्ट किया है। लोग पूरी तरीके से कंफर्ट है उनको कि ये हमारी सुविधा है और दे आर रेडी टू पे। बस फैसिलिटी उनको हम प्रोवाइड करें। মেন লাইনে শিয়ালদা রানাঘাট এসি লোকাল পরিষেবা চালু হচ্ছে আগেই। এই নিয়ে মোট 3টি রুটে এসি লোকাল পরিষেবা চালু হলো। রানাঘাট শিয়ালদা যেটা চলছিল তা বাণিজ্যিকভাবে বিপুল সফল হয়েছে। আমরা আনন্দিত যে প্রচুর লোক রোজ সেই ট্রেনে যাতায়াত করছেন। সময়ের দাবি মেনে বনগাঁ লাইনেও এবার ট্রেন চালু হলো। লোকজনের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াই বলে দিচ্ছে তারা কতটা রোমাঞ্চিত এবং আনন্দিত। ভবিষ্যতে আরও ট্রেন চলবে, এই ট্রেনও বাণিজ্য সফল হবে আমরা আশা রাখি। রেলের তরফে জানানো হয়েছে বনগাঁ শাখার ক্ষেত্রে শিয়ালদা থেকে বিধাননগর ও দমদম জংশনের ভাড়া 35 টাকা, শিয়ালদা থেকে বনগাঁর ভাড়া 120 টাকা, শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকালে যেতে লাগবে 150 টাকা। অন্যদিকে শিয়ালদা কৃষ্ণনগর রুটে শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত এসি লোকালের ভাড়া 60 টাকা, শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া 90 টাকা, শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যেতে 120 টাকা, আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যেতে লাগবে 140 টাকা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।